প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা সবাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে। আজকের এই অনুষ্ঠান আমরা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য জ্ঞান গর্ব এবং উপকারী হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হঠাৎ করে আলোচনায় এসেছেন। তিনি একটি টেলিভিশন বা চ্যানেল এস এই প্রতিষ্ঠানটির সঙ্গে একটা নাতি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং তার এই সাক্ষাৎকারটি বিভিন্ন দিক থেকে আমাদের জাতির জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে কথাগুলো বলেছেন এটি যেমন একটা অংশ, একই সঙ্গে হঠাৎ করে তিনি সামনে চলে এলেন। এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ হয়ে জনাব জাহাঙ্গীর কবির নানা কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন। তারপর আরও অনেকেই, বাহাউদ্দিন আসিম সাহেব বলেছেন, মাহবুল আলম হানিফ সাহেব বলেছেন, কিন্তু তাদের সেই কথাগুলো গ্রহণযোগ্যতা পায়নি এবং তাদের সেই কথাগুলো কোনো ধারাবাহিকতা ছিল না। মনে হয়েছিল যে পেছন থেকে কেউ রাইফেল ঠেকিয়ে একজন লোককে যখন কোনো কিছু বলতে বাধ্য করা হয় এবং তখন যখন তিনি কিছু বলেন, ওইরকম জাহাঙ্গীর কবির নানক যে ভিডিও বার্তা দিয়েছিলেন তার সেই বক্তব্যের মধ্যে কোনো প্রাণ চাঞ্চলতা ছিল না। তার গলা ছিল ভারী এবং মুখমণ্ডল অর্থাৎ অনেকটা গাল ফুলানো অভিমানী টাইপের একটি অবস্থা ছিল, যা কিনা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে কোনো অবস্থাতেই আনন্দ উদ্বেলিত করেনি এবং তিনি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছেন সেখানেও কোনো সাড়া ফেলেনি। তো আবার এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বেশ কয়েকটি যাকে বলা হয় টেলিফোনের যে কল রেকর্ড, এটি তার সেই কল রেকর্ডগুলো ভাইরাল করা হয়েছে বা করানো হয়েছে। তো তিনি অনেকগুলো কথা বলেছেন একেবারে অনুল্লেখ্য কয়েকজন নেতার সঙ্গে এবং সেই কথাগুলো বাংলাদেশে যে এসেছে এতেও যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারাও আশান্বিত হননি। অধিকাংশ তার সেই বক্তব্য, তারপর কথার টোন, এরপরে শব্দচয়ন, বাক্যচয়ন, এগুলো নিয়ে যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা বিব্রত হয়ে পড়েছেন। আর অনেকে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা ঠাট্টা মশকরা করার চেষ্টা করছেন। এই আমি ঢুকে পড়বো, ডিসেম্বরে আসছি, মানে যে পরিবেশ এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য যে ধরনের মার্জিত কথা, যে ধরনের দিক নির্দেশনামূলক কথা, এগুলো না বলে তিনি যখন গণভবনে প্রধানমন্ত্রী ছিলেন তখন যে ভাষায় কথা বলতেন মনে হলো ঠিক একই ভাষায় তিনি কথা বলছেন। এটি নিয়ে নেতিবাচক একটা আলাপ আলোচনা হয়েছে। আবার তার যে পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, তিনিও একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন। তার বক্তব্য দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ওটারও কোনো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল যে ইম্প্যাক্ট এটি বাংলাদেশে পড়েনি। ইতিমধ্যে যেটা হলো, আবার তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তার একটি যাকে বলা হয় জিমে গিয়ে তিনি ব্যায়াম করছেন, বুক ডাউন দিচ্ছেন। এ দৃশ্য কে বা কারা ভাইরাল করে দিয়েছে এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে। তো এই অবস্থার মধ্যে জনাব হাসান মাহমুদের যে বক্তব্য এটি ছিল পরিকল্পিত, মাধুর্যমণ্ডিত, আশাব্যঞ্জক এবং তিনি সাবলীলভাবে যেভাবে কথা বলেছেন তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তিনি যখন আওয়ামী লীগের হর্তাকর্তা ছিলেন, ক্ষমতায় ছিলেন, কিংবা তিনি যখন মন্ত্রী ছিলেন তার চাইতে তার এই সাম্প্রতিক বক্তব্য অনেক অনেক পরিশীলিত, অনেক অনেক পরিকল্পিত, আশা জাগানিয়া এবং তিনি যদি এই যে বক্তব্য সেই বক্তব্য
তার নিজের হয়ে থাকে বা তার দলের হয়ে থাকে, এটি আওয়ামী লীগের রাজনীতির জন্য ইতিবাচক। এখন ডক্টর হাসান মাহমুদ এই সময়টাতে যে বক্তব্য দিতে এলেন, কেন এলেন? প্রথমে তো তিনি আসেননি। প্রথমে জাহাঙ্গীর কবির নানক সাহেবকে সামনে ঠেলে দেওয়া হয়েছে, কিংবা বাহাউদ্দিন নাসিম সাহেবকে বিবৃতি দিতে বলা হয়েছে বা তিনি দিয়েছেন। এর কোনোটাই ঠিক ওইভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব, সেটা জয় বলেন কিংবা তার আম্মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা এই যে হাসান মাহমুদের মতো মানুষকে যে সামনে ঠেলে দিয়েছেন, ইটস এ পজিটিভ সাইন। এক। ২ নম্বরে একটা এখানে মেরুকরণ আছে, সেটি হলো তিনি হঠাৎ করে এই সাক্ষাৎকারে এলেন কেন এই সময়টিতে। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে তিনি যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছেন, হাসান মাহমুদ সাহেব এবং আওয়ামী লীগও একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে, যখন তার পলিটিক্যাল মুভমেন্ট গ্রহণযোগ্যতা পাবে। এটা হলো ২। ৩ নম্বর হলো যে রাষ্ট্রের যারা ক্ষমতার কলকাঠি নাড়ছেন পেছন দিক থেকে, এবং আপনারা জানেন যে এখন আমরা সামনে যাদেরকে দেখতে পাচ্ছি, মূলত তারা নায়কও নন, খলনায়কও নন। পেছন থেকে কেউ সুতো নাড়ছে, কেউ পরিচালনা করছে। এখন সেটি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, দুর্বোধ্য হয়ে যাচ্ছে, এবং রাজনীতির যে একটা সমাধান, সেই সমাধানের পথটি ক্রমশ যাকে বলা হয় অস্পর্শ, মানে ধরা যাচ্ছে না, তারপর অদৃশ্য, দেখা যাচ্ছে না, এবং দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না। এজন্য যারা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করেন, ইলেকশনের কথা চিন্তা করেন, সংবিধানের কথা চিন্তা করেন, দীর্ঘমেয়াদে দেশ পরিচালনার কথা চিন্তা করেন, সেই রাজনৈতিক দলগুলো অলমোস্ট সবাই যাকে বলা হয় খেই হারিয়ে ফেলেছেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন, এবং রাজনীতির ময়দানটি যথেষ্ট ঘোলাটে হয়ে পড়েছে। এবং যখনই কোনো জায়গাতে পানি ঘোলা হয়ে যায়, তখন সেই পানিতে বসবাস করার লোকজন কোনো কিছু দেখে না। অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার করা খুব সহজ। এবং আপনারা মনে আছে, আমরা যারা খুব ছোটোকালে গ্রাম থেকে এসেছি, তো যখন বর্ষা চলে যেত এবং বিভিন্ন খানা খন্দক, নালা, খাল, বিলে একেবারে পানি শুকিয়ে যেত, হাঁটু পানি, কোমর পানি থাকতো, তখন আমরা মাছ ধরার জন্য সেই যাকে বলা হয় পানিকে কাদাযুক্ত করে ফেলতাম। এতে করে পানির যে অক্সিজেন সেটি চলে যেত, আর মাছ সেখানে নিচে থাকতে পারতো না। তারা সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উঠে আসতো, আর আমরা তাদেরকে ধরে ফেলতাম। তো এই যে ঘোলা পানিতে যে মাছ শিকার, এটি আমাদের যারা আবহমান বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে 70-এর প্রজন্ম, 80-র প্রজন্ম, এমনকি 90-এর প্রজন্ম, আমরা খুব ভালো করে এই জিনিসটি জানি। আর এখন যারা শহরের ছেলেমেয়েরা আছেন, তারা হয়তো এই বিষয়গুলো জানেন না। তো তদ্রূপ এখন যে রাজনীতির যে পানি বা রাজনীতির যে মাঠ, এটি সম্পূর্ণ ঘোলাটে করে দেওয়া হয়েছে। রাজনীতির বাতাসে দুর্গন্ধ, রাজনীতির যে পরিবেশ, সেই পরিবেশ এখন কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। ফলে আমরা কেউ বুঝতে পারছি না কি হচ্ছে। ঠিক একই অবস্থা কিন্তু তৈরি হয়েছিল ১/১১-র সময়। সেই যে কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের ১/১১, ঠিক সেই সময়টাতে এই অবস্থা তৈরি হয়েছিল। এবং অবাক করার ব্যাপার হলো যে ১/১১-র সময়টিতে বিএনপির জন্য প্রথমে সংস্কারবাদীদের একটা গ্রুপ সামনে আনা হলো, এবং সেই সংস্কারবাদীর গ্রুপটি যখন পরাজিত হলো, তখন সেখানে দ্বিতীয় ফেজে এসে বিএনপির মধ্যে যারা সাহসী এবং জনগণকে আকৃষ্ট করার ক্ষমতা রাখেন, এরকম লোক, যেমন খন্দকার দেলোয়ার সাহেব, সাবেক চিফ হুইপ ছিলেন, খুবই বয়োজ্যেষ্ঠ নেতা, সাহসী, প্রাজ্ঞ, তাকে সামনে নিয়ে আসা হয়েছিল। অনুরূপভাবে আওয়ামী লীগের রাজনীতিতেও ১/১১-র সময় প্রথম দিকে যেমন ক্ষমা জাহাঙ্গীর, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, সাবির হোসেন চৌধুরী, মানে যাদেরকে সংস্কারবাদী নেতা বলা হয়, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমর, সুরঞ্জিত সেনগুপ্ত, এই তিনজনকে র্যাড বলা হয়। তো তাদেরকে দিয়ে যখন মাঠ ঘোলা করার চেষ্টা করা হলো, তখন তারা যখন পারল না, ঠিক সেই সময়টিতেই দ্বিতীয় সেট, অর্থাৎ সৈয়দ আশরাফ, তিনি এলেন,
আর এই যে এখন হাসান মাহমুদ তিনি এলেন, এর আগে অর্থাৎ ১/১১-র আগে হাসান মাহমুদ আমাদের কাছে অতটা পরিচিত ছিলেন না। তিনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেখানে নেতা ছিলেন, কিন্তু জাতীয় পর্যায়ে তিনি অতটা প্রতিষ্ঠিত ছিলেন না, পরিচিত ছিলেন না। কিন্তু ১/১১-র সময় ঠিক কোন কারণে, কাদের যাকে বলা হয় নির্দেশে তিনি পাদপীঠে চলে এলেন এবং সৈয়দ আশরাফ সাহেবের কন্টেম্পোরারি হয়ে গেলেন, এই রহস্য এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। তো এখন অল অন এ সাডেন যখন এই সময়টিতে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে উনি এলেন এবং একটা পরিশোধিত বক্তব্য দিলেন, এতে আপনি এবং আমি কি বুঝবো, বা আমাদের জন্য কি মেসেজ, আওয়ামী লীগের জন্য কি মেসেজ, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিণতি অপেক্ষা করছে, এবং আলটিমেটলি রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে আমাদের পরবর্তী অনুষ্ঠান সহজেই দেখতে পারেন। আপনার মূল্যবান সময় শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।